সকালে উঠে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন চেক করতে গিয়েই থমকে গেল সোহাগ। আজ এত বছর পর অনিন্দদার মেসেজ দেখে সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ইনবক্সে লেখা, আজ বিকালে একবার দেখা করতে পারবি, শেষবারের মতো। আর কখনো তো তোকে আলাদা করে ডাকার সুযোগ পাবো না। সোহাগ বুঝতে পারে না কি রিপ্লাই দেবে। আবারও মেসেজ ঢোকে, কি রে, আমার নাম্বারটাও ডিলিট করে দিয়েছিস না এতদিনে? সম্বিত ফেরে সোহাগের। সে রিপ্লাই করে, না গো অনিন্দদা, তোমার নাম্বারটা এখনো আমার ফোনে সযত্নে সেভ করা আছে। আমি নিজে হাতে ডিলিট করতে পারবো না কখনো। রিপ্লাই দিচ্ছিলি না তো, তাই ভাবলাম। কোথায় কখন দেখা করবে বলো, আমি পৌঁছে যাব। কোনোদিন তোমার কোনো কথা ফেলতে পারিনি, আজও পারবো না। চৌমাথার মোড়ে নতুন যে পার্কটা হয়েছে সেখানে চলে আসিস বিকেল 5টায়। আচ্ছা। অতীতের হাজারো স্মৃতি মনে পড়ে যায় সোহাগের। অনিন্দ আর সোহাগ একই পাড়ার ছেলে মেয়ে। উভয়ের পারিবারিক সখ্যতাও বেশ ঘনিষ্ঠ। ছোট থেকেই একে অপরের পরিচিত। অনিন্দ সোহাগের থেকে 4-5 বছরের বড়। ছোট থেকেই অনিন্দ লেখাপড়ায় ভীষণ ভালো। সোহাগ লেখাপড়ায় ভালো হলেও অনিন্দর তুলনায় খুবই সাধারণ। অনিন্দ উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার আগে যেদিন সোহাগদের বাড়িতে প্রণাম করতে এলো, সোহাগের বাবা আরজি জানালেন, সোহাগটা আমার অঙ্কে বড্ড কাঁচা। তুই যখন সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবি তখন কিন্তু আমার মেয়েটাকে একটু অঙ্ক দেখিয়ে দিতে হবে, না করতে পারবি না। কারণ সোহাগের তখন ক্লাস 9, মাধ্যমিকের দোরগোড়া। অনিন্দ আনন্দের সাথে সম্মতি জানালো। অগত্যা ইচ্ছে না থাকলেও প্রায় প্রতি সপ্তাহে শনি রবিবার করে অনিন্দদার কাছে সোহাগকে অঙ্ক নিয়ে বসতে হতো। সেই শুরু। অনিন্দ তাকে এমনই খেলার ছলে অঙ্ক বোঝাতে লাগলো যে অঙ্কের প্রতি তার সমস্ত ভয় কেটে গেল। পাশাপাশি অনিন্দর স্নেহের তাচ্ছিল্য, মজাদার শাসন, সরল মার্জিত বন্ধুত্বপূর্ণ আচরণে সোহাগের মনে তার প্রতি এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হল। এখন অনিন্দদা বাড়ি এলে সোহাগ অঙ্ক বই খাতা নিয়ে তার কাছে চলে যায়। অনিন্দদার সাথে কথা বলতে, সময় কাটাতে তার ভালোই লাগে। অঙ্ক করতেও ভালো লাগে, সামনে ওই মানুষটা বসে থাকে বলে। কেন এমন হয় তা সোহাগ নিজেও বুঝতে পারে না। দেখতে দেখতে সোহাগ মাধ্যমিক পাশ করে গেল। অঙ্কে সে 80 পেয়েছে। কিন্তু অনিন্দদাকে যখন সে রেজাল্ট দেখাতে গেল তখন তার মুখ ভার, মুখে কোনো হাসি নেই। কিরে, এত ভালো রেজাল্ট করেছিস, কোথায় লাপাতে লাপাতে আসবি, তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছিস? তা ম্যাডামের মন খারাপের কারণটা কি জানতে পারি? রেজাল্ট ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু আর তো তোমার কাছে অঙ্ক করতে আসা হবে না, আর নিয়মিত দেখাও হবে না, কথাও হবে না। আমি তোমাকে খুব মিস করব অনিন্দদা, আর তোমার ওই চুলটা আর কানমোলাটা খুব মিস করব। ধুর খেপি, কেন দেখা হবে না, কেন কথা হবে না? আমি বাড়ি এলেই তোর যখন ইচ্ছে তুই চলে আসবি, চুটিয়ে আড্ডা দেব, গল্প করব, আর আমি মাঝে মাঝে তোর চুল টেনে দেব আর কান মুলে দেব। সোহাগের ফ্যাকাশে মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। তারপর দুজনেই হো হো করে হেসে উঠল। তারপর থেকে সোহাগ অকারণেই অনিন্দদার বাড়ি চলে যেত, গল্প করত, মাঝে মধ্যে বেরিয়েও পড়তো দুজনে। একসাথে ফুচকা আইসক্রিম খেত। নিজেদের ভালো লাগা খারাপ লাগাগুলো একে অপরের সাথে ভাগ করে নিত।
পরস্পরের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না। একদিন ঘুরতে বেরিয়ে সোহাগ জিজ্ঞেস করল, আচ্ছা অনিন্দদা, আমি তোমার কে হই? কেন আমার সবসময় তোমার উপর নির্ভর করতে ইচ্ছে করে? জানি না রে, তবে এটুকু বলতে পারি, তোকে আমি যতটা বিশ্বাস করি ততটা বিশ্বাস বোধহয় নিজেকেও করি না। আসলে সব সম্পর্কের নাম হয় না, কিছু সম্পর্ক নামহীনই থেকে যায়। সোহাগ আর কথা বাড়ায়নি। আসলে অনিন্দদার কথার ওপর তর্ক করতে তার ভালো লাগে না, সেই ধৃষ্টতাও তার নেই। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। সোহাগের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। অনিন্দও বছর দুয়েক আগেই একটা চাকরি পেয়েছে। সোহাগ ভাবল এবার মনের কথাটা অনিন্দদাকে বলেই দেবে। যেমন ভাবা তেমন কাজ। অনিন্দদাকে ফোন করে বলল, আজ বিকেলে একবার দেখা করো না, আমি তোমায় কিছু বলতে চাই। ওপার থেকে উত্তর এলো, আরে আমারও তোকে একটা কথা বলার আছে। আচ্ছা, বিকেলে দেখা হচ্ছে তাহলে। সোহাগ মনে মনে ভাবল, আমি জানতাম অনিন্দদা তুমি ঠিক আমার মায়াই জড়াবে। আমার এতদিনের ভালোবাসা কখনো মিথ্যে হবে না। বিকেলে দেখা হওয়ার পর সোহাগই প্রথম বলল, তুমি আগে বলো অনিন্দদা, কি বলবে বলছিলে? না, তুই আগে বল। সোহাগ যেহেতু অনিন্দর কোনো কথা ফেলতে পারে না, তাই সেই জড়তা কাটিয়ে বলল, আমি 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 তোমাকে ভালোবেসে ফেলেছি অনিন্দদা। আর আমি জানি তুমিও আজ আমাকে এটাই বলতে ডেকেছিলে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? এসব শুনে অনিন্দর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলল, এসব কি বলছিস তুই? এসব মাথা থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, আমিও তোকে ভালোবাসি, বাট তুই যে সেন্সে বলছিস সেই সেন্সে নয়। তোকে আমি স্নেহের চোখে দেখেছিলাম সোহাগ, প্রেমিকা হিসেবে নয়। আমি তো আজ তোকে অন্য কথা বলার জন্য ডেকেছিলাম, কিন্তু তুই যা বললি তারপর। সোহাগের দু চোখ জলে ভরে এলো। গলার কাছে যেন কিছু একটা দলা পাকিয়ে আটকে গেল। কোনো প্রকারে নিজেকে সামলে জিজ্ঞেস করলো, কি বলবে বলছিলে? সেটা বলো। মানে থাক না, পরে না হয়। পরে নয়, আজ এখনই বলতে হবে। আমি কোনোদিন তোমায় জোর করিনি, ভবিষ্যতেও আর কোনোদিন জোর করব না, কিন্তু আজ তোমায় বলতেই হবে। সেদিন সোহাগের দৃঢ়তার কাছে অনিন্দকে হার মানতে হয়েছিল। সে বলল, মহুয়া আমার অফিস কলিগ, প্রথম থেকেই ওকে আমার ভালো লাগতো। কাল সাহস করে বলেই দিলাম। ও বলল ওরও আমাকে ভালো লাগে। তারপর অনেকক্ষণ কথা হলো। আমি আর মহুয়া একে অপরকে ভালোবাসি সোহাগ। কান্না লুকিয়ে একমুখ হাসি হেসে সোহাগ বলল, বাহ, খুব ভালো। নতুন জীবনের জন্য তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা জানাই। আর ভয় পেও না, সোহাগ কখনো তোমাদের মাঝে ঢুকে পড়বে না। তারপর সোহাগ ছুটে চলে গেল, আর পিছন ফিরে তাকায়নি। সেদিনের পর থেকে সোহাগ আর অনিন্দর মধ্যে আর কোনো কথা হয়নি। তারপর দেখতে দেখতে কেটে গেছে 5টা বছর। সোহাগ এখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সময়ের সাথে মা বাবা দেখাশোনা করে তার বিয়ে ঠিক করেছে। আর 4 দিন পর সোহাগের বিয়ে। সপ্তর্ষি ছেলেটা বড্ড ভালো। এই কমাসেই সোহাগ ছেলেটাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু অনিন্দদার জায়গাটা
সে কখনো কাউকে দিতে পারবে না। সোহাগ, ও সোহাগ। মায়ের ডাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ল সোহাগ। বিকেলে কিছু অফিসিয়াল কাজের দোহাই দিয়ে বেরিয়ে পড়ল সে। অনিন্দুদার কথা মতো পার্কেই দেখা হলো ওদের। 5 বছর পর আবার দেখা। এই 5 বছরে পাড়ার বিভিন্ন অনুষ্ঠান, বিয়েবাড়ি, পুজো মণ্ডপে দেখা হলেও পরস্পরের আচরণ ছিল অপরিচিতের মতো। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সোহাগই প্রথম বলল, কেমন আছো অনিন্দুদা? মহুয়াদি কেমন আছে? ভালো আছি রে। হ্যাঁ, সেও ভালো আছে। কতদিন পর তোর মুখ থেকে সেই অনিন্দুদার ডাকটা শুনলাম। তুই কেমন আছিস সোহাগ? আমিও ভালো আছি। বলো, কি জন্য ডেকেছিলে? আর 4 দিন পর তোর বিয়ে। কাল কাকু নিমন্ত্রণ করতে গেছিলেন, তখনই জানলাম। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য। জানি না কেন তোর বিয়ের খবরটা শুনে থেকে মনে হচ্ছে খুব কাছের কেউ যেন চিরকালের জন্য হারিয়ে যাচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি তো চিরকাল তোকে স্নেহ করে এসেছি, প্রেমিকা রূপে তো কখনো দেখিনি। তবু আজ কিসের এত শূন্যতা? কেন আজ আমার এমন অনুভূতি হচ্ছে বলতে পারিস সোহাগ? জানি না গো, হয়তো কিছুটা অধিকার বোধ হারানোর কষ্ট। আমার প্রতি তোমার যে অগাধ অধিকার বোধ ছিল, সেটা 4 দিন পর থেকে আর থাকবে না। তাই হবে হয়তো। আর বাকিটা আমারও অজানা। আসলে কি জানো, সব সম্পর্কের যেমন নাম হয় না, তেমনই সব অনুভূতির ব্যাখ্যা হয় না। আর কিছু সম্পর্ক যেমন চিরকাল নামহীন থেকে যায়, তেমনি কিছু অনুভূতিও চিরকাল ব্যাখ্যাহীন থেকে যায়। হয়তো তাই। যাই হোক, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকিস সোহাগ। আচ্ছা, এবার তাহলে চলি অনিন্দদা। তুমিও খুব ভালো থেকো। হ্যাঁ, এভাবেই দুটো জীবন সমান্তরাল ভাবে চলমান দুটো বিন্দুর মতো নিজের গতিতে এগিয়ে চলে, কিন্তু কখনো মিলিত হতে পারে না। এভাবেই বহু সম্পর্ক শুরুর আগেই শেষ হয়ে যায়। যে সম্পর্কগুলোর কোনো নাম থাকে না, যে অনুভূতিগুলোর কোনো ব্যাখ্যা থাকে না, হয়তো এরই নাম ভবিতব্য। গল্প নামহীন সম্পর্ক, কলমে ইচ্ছে ডানা। গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।